যে ধরনের সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় আমরা আছি তাতে নারীর জন্য নানা ধরনের বাধা এখানে আছে। এই সমস্ত বাধার কারণে যাতে বাধা দূর করা যায় এবং বাধা দূর করার ক্ষেত্রে খোদ নারী নিজের ভূমিকার জায়গায় আসতে পারেন, সে কারণেই কিন্তু সংরক্ষিতর ব্যবস্থাটা তৈরি করা হয়েছে। এখনও যে বাস্তবতা তাতে সংরক্ষিত নারীর আসন প্রয়োজনীয় এবং সেটা আরেকটা স্তরে যাওয়া, মনোনয়নের চাইতে সরাসরি নির্বাচনে যাওয়া, সেই স্তরে যাওয়ার ব্যাপারে আমরা আমাদের সিদ্ধান্ত কিংবা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান আমরা প্রকাশ করেছি। এখন সরাসরি নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে প্রস্তাব এসেছিল ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে আসন সংসদীয় আসন 400টি হবে এবং তাতে প্রতি 100টিতে এক একটি নির্বাচনে ঘূর্ণায়মানভাবে শুধুমাত্র নারীর জন্য সংরক্ষিত থাকবে, সেখানে নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসবে। এতে 4 বারে বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে একজন করে নারী সংসদ সদস্য আমরা পেতে পারতাম এবং 20 বছরে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন ঘটত। কেননা নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসার মধ্য দিয়ে জনগণের মধ্যে তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে প্রভাব সব মিলিয়ে পুরো দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক এবং বাস্তব পরিস্থিতির একটা বদল ঘটত। এখন সেই প্রস্তাবে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়। অনেকে বলছেন যে ঘূর্ণায়মান ব্যাপারটি জটিল এবং এটা বোঝা যাচ্ছে না। এখন রাজনৈতিক অবস্থানের পার্থক্য অথবা অবস্থানগত কারণেই কোনো বিষয় জটিল অথবা সহজ মনে হয়। আমরা জটিলতাকেও আমরা বুঝতে সক্ষম হই যখন আমরা সেটা আসলে আন্তরিকভাবে চাই। আর হ্যাঁ, এখন সে কারণে আমরা এটার বিরোধী। আমরা বারবার বলছি আমাদের রাজনৈতিক গণসংহতি আন্দোলনের অবস্থান হচ্ছে নারীদের সরাসরি 100টি আসন ন্যূনতম রক্ষা করতে হবে এবং সেগুলো সরাসরি নির্বাচনে আসনে যেতে হবে। এবং এ পর্যন্ত আমরা মনে করেছি ঘূর্ণায়মান পদ্ধতি 400 আসন করে 100 আসনে ঘূর্ণায়মান পদ্ধতি আসলে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি সরাসরি নির্বাচনের জন্য এবং একই সাথে সংরক্ষিত রাখতে হবে। এই দুটো শর্ত পূরণ, আপনি সংরক্ষিত রাখবেন, সরাসরি নির্বাচন করবেন, দুটো ঘূর্ণায়মান ছাড়া অন্য কোনো পদ্ধতি আসলে এখানে পাওয়া যাচ্ছে না, যেটা একই সাথে আবার দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যাকেও সমাধান করে। কেননা দ্বৈত প্রতিনিধিত্ব আমাদের সাংবিধানিক বিবেচনায় এটার একটা সাংঘর্ষিক ব্যাপার আছে। ফলে আমরা দ্বৈত প্রতিনিধিত্ব থাকতে পারবে না, অন্যদিকে আমরা সংরক্ষিত রাখতে হবে এবং সরাসরি নির্বাচন করতে হবে। তার জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি। এই ঘূর্ণায়মান পদ্ধতি যদি আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হতো। কিন্তু যেহেতু অনেক রাজনৈতিক দলই মনে করেন যে এই ঘূর্ণায়মান পদ্ধতি তারা জটিল অথবা তারা গ্রহণ করতে পারছেন না, অনেকে সংরক্ষিত আসনের বাড়ানোর ক্ষেত্রে অনেকের অবস্থান আছে, সুতরাং সব মিলিয়ে যে অবস্থায় আছে তাতে কোনো একটা ঐকমত্যের জায়গায় যাওয়ার জন্যে কোনো একটা ঐকমত্যে পৌঁছানোর জন্য নতুন প্রস্তাব আনা হয়েছে, যেখানে শতকরা 33% অর্থাৎ 100টি আসন সরাসরি নির্বাচন করার জন্য 300 আসনের মধ্যে 100 আসন প্রতি দলই তারা সেইভাবে নমিনেশন দেবেন। এখন এই ক্ষেত্রে যেটা আমরা মন্দের ভালো হিসেবে এবং আমরা একটা দ্বিতীয় প্রস্তাব সবসময় রেখেছিলাম, যেটা দ্বিতীয় প্রস্তাবটা ছিল যে ইতিমধ্যে যে 50টি সংরক্ষিত আসন আছে সেটাকে বহাল রাখা এবং ন্যূনতম 20% অর্থাৎ 3-20-60টি আসন রাজনৈতিক দলগুলো যখন নমিনেশন দেবে সেক্ষেত্রে তারা নারী প্রার্থীকে নমিনেট করা। তাতেও একটা ভারসাম্যমূলক জায়গা তৈরি হতে পারে। এটা আমাদের সেকেন্ড অপশন। প্রথম অপশনে আমরা এখনও আছি, কিন্তু প্রথম অপশন নিয়ে যদি আলোচনা না হয় আমরা তার জন্য লড়াই চালিয়ে যাব। দ্বিতীয় অপশন যেটা আমাদের এখানে আমরা বলছি 50টি নারী আসন সংরক্ষিত রেখে 20টি আসন 20% অর্থাৎ 60টি আসনে ন্যূনতম প্রত্যেক পার্টি নারী প্রার্থীকে নমিনেট করবেন। এইটা একটা তুলনামূলক বিকল্প হিসেবে আমরা রাখি। সেখানে একটা সুবিধাজনক জায়গা হচ্ছে সংরক্ষিত আসনও থাকছে, কিন্তু নারীরা অধিকতর বেশি সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে এসে যাকে বলে যে একটা সাধারণভাবে ওই সংরক্ষিতের প্রয়োজনীয়তাকে ধীরে ধীরে একটা জায়গায় অপ্রয়োজনীয় করে তুলবে, সেই বাস্তবতায় নিয়ে যাওয়ার বাস্তবতাটা তৈরি হতে পারে। তো সেই অবস্থান নিয়ে আমরা আমাদের বক্তব্য এবং আমাদের লড়াই অব্যাহত রাখবো। আশা করি একদিন বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবে।